হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসি 9 জুন 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই অঙ্কগুলো তোমাদের আপকামিং রেলওয়ে এবং এসএসসি এর এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে, যদি 5 6 7 3 1 2 8 এটা একটা সংখ্যা, এটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়, তবে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটির বাম দিক থেকে তৃতীয় অঙ্ক এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের পার্থক্য কত? আচ্ছা, সংখ্যাটা আগে লিখি। কি ছিল সংখ্যাটা? 5 6 7 3 1 2 8। কি বলেছে, এর প্রতিটি বিজোড় অঙ্ক। বিজোড় অঙ্ক কোনগুলো? যে 5 7 এগুলো হচ্ছে বিজোড় অঙ্ক, তাহলে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করছে। তাহলে 5 একটা বিজোড় অঙ্ক, এর সাথে 1 যোগ করলে কত হবে? 6 হবে। 7 একটা বিজোড় অঙ্ক, এর সাথে 1 যোগ করলে 8 হবে। 3 একটা বিজোড় অঙ্ক, এর সাথে 1 যোগ করলে 4 হবে। 1 একটা বিজোড় অঙ্ক, 1 যোগ করলে 2 হবে। আর কি করছে? এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়। জোড় অঙ্ক কোনগুলো? বাকিগুলো যেগুলো 6 2 8 এগুলো। এদের থেকে 2 বাদ দিলে কত? 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। 2 এর থেকে 2 বিয়োগ করলে কত? 0। 8 এর থেকে 2 বিয়োগ করলে 6। তাহলে নতুন কোন সংখ্যাটা তৈরি হলো? নতুন হচ্ছে এই যে নিচের এই সংখ্যাটা তৈরি হলো। কি বলেছে? যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটির বাম দিক থেকে তৃতীয় অঙ্ক এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের পার্থক্য কত? তাহলে এই সংখ্যাটার বাম দিক থেকে তৃতীয় অঙ্ক কোনটা? বাম দিক থেকে তৃতীয় অঙ্ক দেখো 8। আর ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক কত? ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক হচ্ছে 0। তাহলে এই দুটোর পার্থক্য কত? 8 - 0 করলে কত হয়? 8 হয়। তাহলে পার্থক্য কত হবে? 8 হবে, অপশন ডি। তারপর কি বলছে দেখো, একজন দোকানদার তার দ্রব্যের মূল্য ক্রয় মূল্যের থেকে x% বেশি হারে লিখে রাখে। দ্রব্য বিক্রি করার সময় সে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেয়। যদি সে 71% লাভ করে তাহলে x এর মান কত? আচ্ছা, কি বলছে দেখো, একজন দোকানদার তার দ্রব্যের মূল্য ক্রয় মূল্যের থেকে x% বেশি হারে লিখে রাখে। আমি ধরছি দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লিখিত মূল্য বা ধার্য মূল্য কত? লিখিত মূল্য তাহলে কত? ক্রয় মূল্যের থেকে x% বেশি হারে লেখে, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 100 তে x বেশি লিখবে। তাহলে লিখিত মূল্য কত হবে? 100 যোগ x এত টাকা। 100 যোগ x এত টাকা। আবার কি বলছে, দ্রব্য বিক্রি করার সময় সে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেয়, মানে লিখিত মূল্য কত? এই 100 প্লাস x, এর উপর আবার ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে বিক্রি করছে কি দামে? তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি হবে? 10% যদি ছাড় দেয় তাহলে এই লিখিত মূল্যের উপর ওর 90% দামে বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস এক্স, এইটার আরো 90%, মানে এটা ইন্টু 90/100 এত টাকা। আচ্ছা, এই শূন্য শূন্য কেটে যায়। আচ্ছা, আবার কি বলেছে, যদি সে 71% লাভ হয়, তাহলে লাভটা কার উপর হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হচ্ছে কত? 71 টাকা। তার মানে বিক্রয় মূল্য এদিক থেকে কত হবে? যেহেতু 100 টাকায় কিনছে, 71% লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 71, মানে 171 টাকা। তা আরেকটা বিক্রয় মূল্য পেলাম কত? 100 প্লাস এক্স, মানে ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে যে বিক্রয় মূল্যটা সেইটা 100 প্লাস এক্স ইন্টু 9/10। আর এদিক থেকে একটা বিক্রয় মূল্য পেলাম 171। তা ওই দুটো সমান আমি লিখতে পারি কি? 100 যোগ এক্স ইন্টু 9/10 ইজিক্যাল টু হচ্ছে 171। আচ্ছা, 9 দিয়ে যদি 100 আর x কে গুণ করি তাহলে কত হবে? 900 প্লাস 9x সমান সমান 10 কে ডান পাশে পাঠালে 171 এর সাথে গুণ হলে 1 7 1 0। তাহলে 9x সমান সমান কত? 1710 মাইনাস 900 হবে, মানে 810 হবে। তো 9 দিয়ে যদি 810 কে কাটি কত হবে? 90 হবে। তাহলে x এর মান কত হলো? 90। তাহলে x এর মান কত? x এর মান হবে 90, অপশন ডি। তারপর কি বলছে দেখো, 54 কিমি দূরত্ব যাওয়ার সময় একজন লোক দেখলেন তিনি 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালানোর পর যে দূরত্ব অতিক্রম করেছেন সেই দূরত্ব বাকি থাকা দূরত্বের 7/9 অংশ। তার গতিবেগ কত কিমি পার ঘন্টা? তাহলে দেখো, লোকটি টোটাল কতটা যাবে? 54 কিমি। সে 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালিয়ে কিছুটা দূরত্ব গেছে আর কিছুটা দূরত্ব বাকি আছে। এখানে কি বলেছে? চালানোর পর তিনি দেখলেন যে যে দূরত্ব অতিক্রম করেছেন সেই দূরত্ব বাকি থাকা দূরত্বের 7/9 অংশ। তা যার যত অংশ বলবে তারটাকে আমি ধরবো। আমি ধরছি বাকি থাকা দূরত্বটা হচ্ছে x কিমি, মানে বাকি থাকা দূরত্বের যেহেতু 7/9 অংশ বলেছে, আমি ধরছি বাকি থাকা দূরত্বটা হচ্ছে x কিমি। তাহলে গেছে কতটা কিমি? গেছে হচ্ছে কি, বাকি থাকা দূরত্বের 7/9 অংশ গেছে, মানে x এর 7/9, মানে x গুণ 7/9 এত কিমি গেছে। তাহলে কত হয়? 7x/9 কিমি। তাহলে যতটা গেছে আর যতটা বাকি আছে এই দুটো যোগ করলেই টোটাল দূরত্বটা বেরোয়, মানে 54 কিমি। তাহলে আমি কি লিখতে পারি? 7x/9 প্লাস এটা যতটা গেছে প্লাস যতটা বাকি আছে x সমান সমান হচ্ছে 54। লসাগু করে লসাগু হবে 9, তাহলে উপরে কি হবে? 7x প্লাস 9x সমান সমান হচ্ছে 54। 57 যোগ করলে 16x সমান সমান 54 গুণ 9 হয়ে যাবে। x এর মান কত? 54 গুণ 9 ডিভাইডেড বাই 16। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 8, এখানে হবে 27। তাহলে x এর মান কত হলো? 27 * 9/8। x টা আমি কি ধরেছিলাম? x টা হচ্ছে কতটা?
বাকি থাকা দূরত্ব, তাহলে গেছে কতটা, তাহলে দূরত্ব গেছে সমান সমান কি ছিল 7x/9, মানে 7 ইন্টু x এর মান বসিয়ে দিই, 27 ইন্টু 9 ডিভাইডেড বাই 8। আচ্ছা নিচে একটা 9 ছিল, মানে 9টাকে নিচে গুণ করে, তার মানে এইটা হবে। আচ্ছা 9 আর 9 কেটে যাবে, তাহলে গেছে কতটা, 7 গুণ 27 ডিভাইডেড বাই 8, এত কিমি গেছে। বলেছে কি তার গতিবেগ কত আছে, এত কিমি যেতে টাইম লেগেছে কত, দেখো 1 ঘন্টা 15 মিনিট। তা 1 ঘন্টা 15 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট মানে আমি কি করব, পুরোটাকে ঘন্টায় নেব। এটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 যোগ 15 মিনিটটাকে যদি আমি ঘন্টায় নিতে চাই তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 15/60 এত ঘন্টা। পুরোটাকে আমি ঘন্টায় নিয়ে গেলাম, 15 আর 60 কাটলে হয় 4, মানে উপরে 1, তাহলে 1 যোগ 1 এর 4 মানে কত ঘন্টা, 5/4 ঘন্টা। তাহলে গতিবেগ কত হবে, টোটাল অতিক্রান্ত দূরত্ব মানে যেই দূরত্বটা গেছে, এই যে 7 × 27/8 ডিভাইডেড বাই 5/4, তাহলে গতিবেগ কত হবে, 7 × 27/8 ডিভাইডেড বাই দূরত্ব বাই সময় মানে 5/4। আচ্ছা 5/4 4টাকে যদি উল্টে দিই তাহলে কি হবে, 7 × 27/8 ইন্টু হয়ে যাবে 4/5, এত কিমি পার ঘন্টা। 4 আর 8 কে কাটলে হয় 2, তাহলে উপরে কত হচ্ছে, 7 গুণ 27 গুণ করলে কত, 7 7 49 এর 9 হাতে 4, 7 দুগুণে 14 4 18 ডিভাইডেড বাই 5 দুগুণে 10, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট একবার সরে যাবে, মানে কত হবে 18.9 কিমি পার ঘন্টা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি 8 2 7 1 6 3 4, আচ্ছা এরকম টাইপের অঙ্ক একটু আগেও আরেকটা দিয়েছিল, তাহলে একই শিফটে দেখো দুটো দিয়েছে। 8 2 7 1 6 3 4 সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার আসবে। আচ্ছা কি বলছে দেখো, 8 2 7 1 6 3 4, আগে সংখ্যাটাকে লিখি, 8 2 7 1 6 3 4। কি বলছে, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করবে। বিজোড় অঙ্ক কোনগুলো, 7 1 এগুলো বিজোড় অঙ্ক, তাহলে এর সাথে 1 যোগ করলে কত হয়, 7 এর সাথে 1 যোগ করলে হবে 8, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, আর 3 বিজোড় আছে, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। আর কি করছে, প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করছে, তাহলে জোড় অঙ্ক কত, 8 2 এগুলো, 8 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে 6, 2 এর থেকে 2 বিয়োগ করলে কত 0, 6 এর থেকে 2 বিয়োগ করলে কত 4, 4 এর থেকে 2 বিয়োগ করলে হবে 2, তাহলে সব হয়ে গেল। তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয়, নতুন সংখ্যা কোনটা, যে নিচের এই সংখ্যাটা হচ্ছে নতুন সংখ্যা। তাহলে কি বলেছে, সেই সংখ্যাটিতে কতগুলো অঙ্ক একাধিকবার আসবে, কতগুলো অঙ্ক একাধিকবার আসে, দেখো 4টা 2বার এসছে, তার মানে 4 হচ্ছে একটা অঙ্ক। আবার আর কে আসছে দুবার, দেখো 2টাও, মানে দুবার না, মানে একের বেশি বার, একের বেশি মানে 2বার হতে পারে, 3বারও আসতে পারে। যদি 3টে 2 থাকতো তাও একটা 2 ধরতাম, মানে এখানে দেখো 2, তাহলে কে কে রিপিট হচ্ছে, 4 রিপিট হচ্ছে আর 2 রিপিট হচ্ছে, তাহলে কতগুলো অঙ্ক একাধিকবার আসছে, রিপিট হচ্ছে দুটো অঙ্ক, 4 আর 2, মানে অপশন 2 হবে এক্ষেত্রে। দুটো অঙ্ক বলতে এই যে 4 আর 2 এর কথা বলছে। তারপরটা কি বলছে দেখো, দীপেশের কাছে 168 লিটার এ প্রকারের তেল ও 234 লিটার বি প্রকারের তেল আছে। সেই দুই প্রকারের তেল এমন ভাবে একই প্রকারের কতগুলি পাত্রে রাখবে যাতে প্রতিটি পাত্রে এক প্রকারের তেল থাকে এবং প্রতিটি পাত্র সম্পূর্ণভাবে ভর্তি হয়। প্রতিটি পাত্রের সর্বোচ্চ আয়তন কত হবে যাতে সে সব তেল দেখো এরম টাইপের যখনই দেবে যে প্রত্যেকটা পাত্রের সর্বোচ্চ আয়তন কত, যা দিয়ে ও দুই প্রকারের তেলই ঢালতে পারে এবং শেষ হতে পারে, এরকম টাইপের দিলেই কি করতে হয়, এই প্রত্যেকটা যে আয়তন দিয়ে দিয়েছে ওদের গসাগু করতে হয়, মানে 168 আর 234 গসাগু করতে হবে। তো এদের মধ্যে কত কমন আছে, গসাগু মানে কি, আচ্ছা প্রত্যেকটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে করলে কত হবে 84 আর 117। এবার দেখো প্রত্যেকটাকে 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে হবে 28 আর 3 3 9, 2 7 9। তো 28 আর 39 এর মধ্যে কিছু যায় না, তাহলে এই দুটোকেই কত কত দিয়ে ভাগ করা গেল, 2 দিয়ে আর 3 দিয়ে। তাহলে এদের গসাগু কত হবে, 2 গুণ 3 মানে কত হবে 6 হবে। তাহলে সংখ্যা দুটোর গসাগু 6, মানে প্রতিটি পাত্রের সর্বোচ্চ আয়তন কত হবে, 6 লিটার হবে, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত হচ্ছে 10:17:14। আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল 1096 বর্গ সেমি, তাহলে আয়তঘনটির দৈর্ঘ্য কত সেমি। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 10:17:14। আমি ধরবো হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10x সেমি, প্রস্থ হচ্ছে প্রস্থ হচ্ছে 17x সেমি আর উচ্চতা হচ্ছে 14x সেমি। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি সেটা একটু লিখে নিই। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা সমান সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 17x গুণ এই দৈর্ঘ্য হচ্ছে 10x ইন্টু 17x, তাহলে লিখি 10x
ইন্টু 17x প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ কত 17x আর উচ্চতা হচ্ছে 14x, মানে 17x ইন্টু 14x যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কত 10x ইন্টু উচ্চতা হচ্ছে 14x। এটা সমান সমান কত বলেছিল সমগ্র তলের ক্ষেত্রফল 1096, এটা সমান সমান 1096। এই 2 আর 1096 কে যদি কাটি, দুইটা সবার বাইরে আছে, এটাকে কাটতে পারি, তাহলে কত হবে 5 4 1 6 8। এবার গুণ করি, 10x আর 17x গুণ করলে কত 170x স্কয়ার যোগ 17x আর 14x গুণ করলে কত হয় 170 আর 68, মানে হচ্ছে 238x স্কয়ার যোগ 10x আর 14x গুণ করলে কত 140x স্কয়ার সমান সমান হচ্ছে 548। এগুলোকে যোগ করলে কত হয় 0 8 আর 0 যোগ করলে হয় 8, 4 আর 3 এ 7 আর 7 এ 14, 4 হাতে 1, 1 আর 1 এ 2, 2 দিয়ে 4, 4 আর 1 এ 5, তাহলে হলো কত 548 এক্স স্কয়ার সমান সমান 548, দুদিক থেকে 548 548 কেটে যায়, মানে এক্স স্কয়ারের মান হলো 1। তার মানে এক্স এর মান কত হবে একই হবে। তাহলে এক্স এর মান পেলাম 1, আমাকে কি বার করতে বলেছে আয়তঘনটির দৈর্ঘ্য কত ধরেছিলাম 10x, মানে 10 গুণ 1 হবে, এক্স এর মান তো 1, তাহলে 10 সেমি হবে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, ঋষির কাছে 1612 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে শান ও পীযূষের নামে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে এমন ভাবে জমা রাখে যে শান ও পীযূষ যথাক্রমে 19 ও 20 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। ঋষি শানকে কত টাকা দিয়েছিল? আচ্ছা, তা কাকে কাকে দিয়েছে? শান আর পীযূষকে। তাহলে শানকে আমি ধরছি, শানকে দিয়েছে হচ্ছে x টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত, মানে r সমান সমান বলে দিয়েছে 8%, আর শানের ক্ষেত্রে সময়টা কত 19, মানে t এর মানটা হচ্ছে 19। একই রকম করে আরেকজনকে পীযূষ, তাহলে পীযূষের ক্ষেত্রে কি আসলটা কত, টোটাল হচ্ছে 1612 টাকা, তাহলে শানকে যদি x টাকা দেয় তার মানে বাকি টাকাটা পীযূষকে দিয়েছে, তার মানে কত হবে 1612 মাইনাস x। চক্রবৃদ্ধি সুদের হার r এর মান কত 8%, আর সময়টা কত পীযূষের ক্ষেত্রে 20 বছর। তাহলে কি বলেছে, তারা 19 ও 20 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। মানে এই যে শানের, তাহলে শানের 19 বছর পরে যে সমূল চক্রবৃদ্ধিটা হবে সেই টাকাটা কার সমান হবে, পীযূষের 20 বছর পরে সমূল চক্রবৃদ্ধির সমান হবে। তাহলে শানের 19 বছর পর সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, আসল মানে x ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মান হচ্ছে 8, তাহলে 8 বাই 100 হোল টু দি পাওয়ার, পাওয়ারে কি বসে সময়টা বসে, মানে পাওয়ারে 19 হবে, ইজিক্যাল টু কি, এটা হচ্ছে পীযূষেরও 20 বছর পর সমূল চক্রবৃদ্ধিটা, পীযূষের আসল কত 1612 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস একই ফর্মুলা 8 বাই 100 হোল টু দি পাওয়ার, খালি পাওয়ারে কি বসবে 20 বসবে। আচ্ছা, 8 আর 100 কে 4 দিয়ে কাটলে হয় 2, আর 100 কে কাটলে হয় 25, এটাকেও কাটলে হবে 2, 100 কে কাটলে হবে 25, তাহলে কত হচ্ছে x ইন্টু 1 যোগ 2 এর 25 যদি যোগ করি কত হবে 27 বাই 25 হোল টু দি পাওয়ার 19, এটা সমান সমান 1612 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এই সরি এটাও একবারে করে দিই, হ্যাঁ, তাহলে 27 বাই 25 হোল টু দি পাওয়ার 20 হবে। আমি এক্স গুলোকে বাঁ পাশে আনি, সংখ্যাগুলোকে ডান পাশে আনি, তাহলে কি হবে x বাই 1612 মাইনাস এক্স সমান সমান হবে, ডান পাশে থাকছে 27 বাই 25 হোল টু দি পাওয়ার 20 বাই 27 বাই 25 হোল টু দি পাওয়ার 19। তো ডান দিকে দেখো 27 বাই 25 রয়েছে, উপরেও রয়েছে নিচেও রয়েছে, তা যদি এরকম টাইপের থাকতো, মানে ধরো রয়েছে x টু দি পাওয়ার 20 বাই x টু দি পাওয়ার 19, তাহলে কত হতো, x টু দি পাওয়ার, পাওয়ার গুলো উপর নিচে থাকলে কি হয়েছে একই জিনিসের পাওয়ার, x এর পাওয়ার উপরেও আছে x, নিচেও আছে x, তাহলে উপর নিচে থাকলে কি হয় তাদের মাইনাস হয়ে যায়, মানে 20 মাইনাস 19 হয়। তাহলে এক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে 27 বাই 25 হোল টু দি পাওয়ার 20 মাইনাস 19 লিখতে পারি, মানে 20 মাইনাস 19 করলে 1 হবে, মানে কি হবে 27 বাই 25। তার মানে কি পেলাম x বাই 1612 মাইনাস x সমান সমান 27 বাই 25, কোনাকুনি গুণ করি, তাহলে x আর 25 গুণ করলে হয় 25x সমান সমান 27 গুণ 1612, এরকম গুণ আকারে রেখে দিই, মাইনাস 27x, x গুলোকে একদিকে আনলে 25x আর 27x যোগ হয়ে যায়, মানে 52x সমান সমান হচ্ছে 27 ইন্টু 1612। তাহলে 52টাকে যদি একবারে ডান পাশে পাঠাই তাহলে x সমান সমান কি হবে, এটা বাই 52। আচ্ছা, 4 দিয়ে যদি কাটি তাহলে হবে 13, আর 1612 কে 4 দিয়ে কাটলে হবে 4, আর 12 একসাথে বসে যাচ্ছে, মানে 0 3, 13 দিয়ে কাটলে কত হবে 3 13 39, 1 3 31, মানে 31 গুণ 27 হলো x এর মান কত বেরোলো 31 গুণ 27। আচ্ছা, এই পাশে গুণ করছি, তাহলে 31 গুণ 27 গুণ করলে কত হয় 7 1 কে 7, 3 7 21 গুণ 2 1 কে 2, 3 2 গুণে 6, মানে 7 3 8, তার মানে x এর মান বেরোলো 837। x টা কি ধরেছিলাম, শানকে কত টাকা দিয়েছিল আমাকে বের করতে বলেছে, কি ঋষি শানকে কত টাকা দিয়েছিল, তাহলে ঋষি শানকে কত টাকা দিয়েছিল 837 টাকা, অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, কোন ভগ্নাংশটি এর সমান, তাহলে দেখো কি দিয়েছে, দেখো এটা হচ্ছে 8.27272 ডট ডট ডট, মানে এরকম করে চলতে যাচ্ছে, মানে এটা কি হবে 8.2727
27 এরকম করে যাচ্ছে, তার মানে দেখো এই 27 সংখ্যাটা বারবার রিপিট করছে, তো এটাকে আমি কি লিখতে পারি 8 প্লাস 0.272727 ডট 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 0.27, এইটাকে আমি কি লিখতে পারি মানে 0.27, এর মাথায় আমি বার দিয়ে লিখতে পারি, বার দিয়ে মানে কি 27 27 27 27 রিপিট হতে যাবে, তাহলে এটা সমান সমান কি লেখা যায় 8 যোগ 0.27 মানে দুটো সংখ্যার মাথায় বার, তাহলে এর মান কত, এর মান হবে 0.27 এর 27 দুটোর মাথায় বার থাকলে হবে উপরে হবে 27 ডিভাইডেড বাই দুটোর মাথাতেই বার রয়েছে মানে নিচে হবে দুটো নয় মানে 99, তাহলে 27 আর 99 কাটাকুটি যায় 9 দিয়ে কাটলে হয় 11, এখানে হবে 3, তাহলে 8 যোগ 3 এর 11, 8 যোগ 3 এর 11 যদি আমি লসাগু করি কত হবে 11, তাহলে 8 11 88 যোগ 3 মানে কত হবে 91/11, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, সীমা ও দর্শনের আয়ের অনুপাত হচ্ছে 7:8, তারা যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা সঞ্চয় করে, যদি তাদের খরচের অনুপাত 11:16 হয় তাহলে সীমা ও দর্শনের মোট খরচ কত টাকা। ভালো কথা, কি বলছে দেখো সীমা ও দর্শনের আয়ের অনুপাত বলেছে 7:8, আমি ধরছি সীমার আয় 7x টাকা আর দর্শনের আয় 8x টাকা, তাদের সঞ্চয় বলে দিয়েছে সীমার সঞ্চয়, তাহলে সীমার সঞ্চয় কত, সীমার সঞ্চয় হচ্ছে 15,000 টাকা, আর দর্শনের সঞ্চয় কত, দর্শনের সঞ্চয় হচ্ছে 9,000 টাকা, তাহলে তাদের খরচের অনুপাত বলে দিয়েছে, তাহলে দেখো সীমার আয় এত আর সঞ্চয় এত, তা আয়ের থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তবে খরচ পাবো, তাহলে সীমার খরচ কত হবে, সীমার খরচ সমান সমান হবে কত, আয়ের থেকে সঞ্চয় বাদ দেবো মানে 7x মাইনাস 15,000, এটাই খরচ, আর একই রকম করে দর্শনের খরচ কত হবে, দর্শনের আয় থেকে দর্শনের সঞ্চয় বাদ দেবো মানে 8x মাইনাস 9,000। আচ্ছা, তাদের খরচের অনুপাত বলেছে 11:16, মানে কি সীমার খরচ বাই দর্শনের খরচ সমান সমান হবে 11/16, আমি কি লিখতে পারি 7x মাইনাস 15,000 ডিভাইডেড বাই 8x মাইনাস 9,000 ইজ ইকুয়াল টু হচ্ছে 11/16, কোনাকুনি গুণ করি 16 গুণ 7 করলে কত 112x মাইনাস 16 গুণ যদি 15 করি তাহলে কত হয় 240, তারপরে তিনটে শূন্য, এটা সমান সমান কি হবে 11 গুণ 8 করলে 88x মাইনাস 11 গুণ 9 মানে 99, তারপরে তিনটে শূন্য, x গুলোকে বাপাশে আনলে কি হবে 112x মাইনাস 88x, এটা সমান সমান কত হবে 24 এর পরে চারটে শূন্য মাইনাস 99 এর পরে তিনটে শূন্য, 112 থেকে 88 বাদ দিলে হয় কত 12 আর 12 মানে 24x সমান সমান 240 থেকে আমি যদি 99 বাদ দিই তাহলে আমার হবে কত 141 হবে, তাহলে লিখলাম 141, তারপরে আর দুটো শূন্য থাকবে মানে 1,41,000। আচ্ছা, তাহলে x এর মান কত হবে, x সমান সমান হবে 14100 ডিভাইডেড বাই 24, এটাকে দেখো 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দিয়ে কাটলে নিচে হবে 4, উপরে কাটলে হয় 6 দুগুণে 12 2 1 মানে 3 6 18, তারপরে 3 শূন্য মানে 5 শূন্য, এটাকে আবার 4 দিয়ে কাটলে কত হয়, প্রথমে 5 বার যাবে, তারপরে 3 5 মানে 4 8 32, তারপরে 4 8 32, আচ্ছা এটা তো 4 দিয়ে যাচ্ছে না, ভুল করলাম কিছু, এটা ভুল করেছে, এটা 1,41,000 হবে, মানে আরেকটা শূন্য থাকবে, এখানে একটা শূন্য থাকবে, এখানে একটা শূন্য হবে, তাহলে 5 3 5 4 8 32 3 0 4 7 28 2 0 5, মানে x এর মান বেরোলো 5 8 7 5, টাকে x সমান সমান 5 8 7 5, আমাকে বের করতে বলেছে কি সীমা ও দর্শনের মোট খরচ কত। আচ্ছা, সীমার খরচ হচ্ছে 7x মাইনাস এত, দর্শনের খরচ হচ্ছে 8x মাইনাস এত, তাহলে এদের মোট খরচ কত মানে এই দুটোর যোগফল, মানে 7x মাইনাস 15,000 যোগ 8x মাইনাস 9,000, এই দুটো যোগ করলে কত 7x আর 8x যোগ করলে হয় 15x, তার মানে 15 ইন্টু x এর জায়গায় আমি কত লিখবো 5 8 7 5 লিখে দিই 5 8 7 5, আর এই দুটোর বিয়োগ করলে কত মাইনাস 15,000 মাইনাস 9,000 মানে মাইনাস 24,000। আচ্ছা, এই দুটোর গুণ করলে কত 15 দিয়ে যদি 5 কে গুণ করি 5 15 75 এর 5 হাতে 7, 15 দিয়ে যদি 7 কে গুণ করি 7 15 105, আর সাথে হয় 112, 2 হাতে 11, 15 গুণ 8 করলে 120, 120 আর 11 করলে 131, 131 এর 1 হাতে 13, 5 15 75 আর 13 88, এটা মাইনাস হবে 24,000, তাহলে 88,125 থেকে 24,000 বাদ দিলে কত 64,000 আর 125 হবে, মানে সীমা ও দর্শনের মোট খরচ হচ্ছে 64,125 টাকা, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, কিছু পরিমাণ মার্বেলকে এ বি সি ও ডি চারটি বাক্সে 6:3:7:5 অনুপাতে রাখা আছে, যদি বি বাক্সে ডি বাক্সে থেকে 400টি কম মার্বেল থাকে। আচ্ছা, বি বাক্সে কত পরিমাণ মার্বেল আছে, বি বাক্সে দেখো 3 অনুপাত, আর ডি বাক্সে কত অনুপাত আছে, ডি বাক্সে দেখো 5 অনুপাত, তাহলে ডি বাক্সে কতটা বেশি রয়েছে, বি বাক্সে ডি বাক্সের থেকে কতটা কম রয়েছে, কত অনুপাত কম, বি তে 3 আছে আর ডি তে 5 অনুপাত আছে, তাহলে কতটা কম আছে 2 অনুপাত আছে,
এই 2 অনুপাতটা কার সমান বলেছে? 400 সমান। আমাকে বের করতে বলেছে কি সবগুলি বাক্সে মোট কতগুলি মার্বেল, তাহলে সবগুলো মার্বেলের যদি আমি অনুপাতের যোগ করি তাহলে কত হবে? 6 আর 3 9, 9 7 16, 16 এর কাছে 21, তাহলে 2 অনুপাতটা হচ্ছে 400 সমান। এক অনুপাতটা কতগুলোর সমান? 400/2। টোটাল আছে কত অনুপাত? 21 অনুপাত। তাহলে 21 অনুপাতটা কত সমান হবে? 400/2 ইন্টু 21, এতগুলো সমান। তো 2 দিয়ে 400 কে কাটতে হয় 200, মানে 21 গুণ 2 করলে হয় কত? 42, 0 0, 4200টা, মানে মোট মার্বেল আছে 4200, অপশন সি। তারপর কি বলছে দেখো, 23টি সমান ক্ষমতা সম্পন্ন পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক 29 মিনিটে ভর্তি হয়। তাহলে একই প্রকারের সমান ক্ষমতা সম্পন্ন 47টি পাইপ কত মিনিটে ট্যাঙ্কটিকে ভর্তি করবে? তার মানে দেখো 23টি পাইপ ট্যাঙ্কটিকে ভর্তি করে 29 মিনিটে, তাহলে 23টি পাইপ ভর্তি করা হচ্ছে 29 মিনিটে। তাহলে একটা পাইপ কতক্ষণে ভর্তি করবে? 23টা পাইপ যদি 29 মিনিটে ভর্তি করে, একটা পাইপ নিশ্চয়ই বেশি টাইম লাগবে, তাহলে বেশি টাইম লাগালে কি হয়? গুণ হয়। তাহলে একটা পাইপ ভর্তি করবে 29 গুণ 23 মিনিটে। আবার যদি পাইপের সংখ্যা বাড়িয়ে দিই, মানে 47টা পাইপ যদি করি, এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে টাইম আবার কম লাগবে। তাহলে 47টা পাইপ কত মিনিটে ভর্তি করবে? মানে 47 দিয়ে ভাগ করতে হবে, এটা বাই 47। আচ্ছা, এটা তো কিছু করা যাবে না, তাহলে আমাকে গুণ করতে হবে। 29 গুণ 23 কে যদি আমি গুণ করি কত? 3 নং 27 এর 7 হাতে 2, 3 দুগুণে 4 2 8, গুণ 9 দুগুণে 18 এর 8 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 7 8 8 16 6 হাতে 1, 5 একে 6, মানে কত বেরোলো? 667/47। এটাকে যদি ভাগ করি আমি 47 দিয়ে, প্রথমে একবার দিলে হয় 47, তাহলে 9 4 একে 5 7, এটা তারপরে 4 বার যাবে, 4 7 28 এর 8 হাতে 2, 4 4 16 দিয়ে 18। তারপরে দেখো 14, আমি যদি একটু অপশন খেয়াল করি, একটা অপশনে দেখো 14.19 আছে, তার মানে 14 এর ঘর একটাই আছে, মানে অপশন সি হবে। আমি আর করে দেখলাম না। তারপর একটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে। সরলটা কি দিয়েছে? 81। আচ্ছা, 81 আর -86 যদি আমি করি তাহলে কত হয়? -5 হয় এই দুটো করলে। আর এটা কত? +76/2 মানে +38 +42, তাহলে 38 আর 42 যোগ করলে কত হয়? 80 হয়। তাহলে -5 + 80 মানে 75 হবে, মানে অপশন সি। এটা অন্য যেভাবে খুশি তোমরা করতে পারো, প্লাস গুলো আগে করেও করতে পারো, তো আমি এখানে হিসাবে সুবিধার জন্য এইভাবে করলাম। তারপর কি বলছে দেখো, বিজয়ের বেতন প্রথমে 16% হ্রাস করা হলো এবং তারপর 11% বৃদ্ধি করা হলো। তাহলে তার বেতন প্রথমের বেতনের থেকে কত শতাংশ কমবে? তাহলে দেখো, যখন এরকম টাইপের থাকবে, প্রথমে হ্রাস করেছে, আমি হ্রাসটাকে ধরবো নেগেটিভ, হ্রাসটাকে ধরবো কি? নেগেটিভ, আর বৃদ্ধিটাকে ধরবো কি? পজিটিভ। উল্টোটা হবে। তাহলে প্রথমে 16% হ্রাস করলো, মানে প্রথমে কি হলো? -16 হলো, তারপরে কি 11% বৃদ্ধি হলো, মানে কি হলো? +11। তাহলে এর ফলে কি হলো? -16 হবে, +11, তারপরে মাইনাস আর প্লাসের যদি আমি গুণ করি কি হয়? মাইনাস হবে। ওই হ্রাস আর বৃদ্ধি ওই দুটোর গুণ, মানে 16 গুণ 11 ডিভাইডেড বাই 100, এটাই হবে সমতুল্য হ্রাস বা বৃদ্ধি এত পার্সেন্ট। এবার আমার এই টোটালটার অ্যান্সার যদি মাইনাসে বেরোয়, তার মানে হ্রাস পেয়েছে, আর এই টোটালটার অ্যান্সার যদি প্লাসে বেরোয়, তার মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে সমতুল্য হ্রাস বা বৃদ্ধি কত হচ্ছে দেখো, -16 + 11 করলে কত? -5, আর এখানেও সেই -16 গুণ 11 করলে 176/100, তার মানে কি বেরোচ্ছে? সমান সমান -5 -176/100 করলে পয়েন্ট দেখো সরবো, মানে 1.76 এত পার্সেন্ট। তাহলে এক্ষেত্রে -6.76% হবে। তাহলে যেহেতু অ্যান্সার মাইনাসে বেরিয়েছে, তার মানে এটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আগের থেকে হ্রাস পেয়েছে। আমাকে সেটাই দেখো বলে দিয়েছিল, তার বেতন প্রথমের বেতনের থেকে কত শতাংশ কমবে। তাহলে কমবে সেটা বলাই রয়েছে, কত শতাংশ কমবে? 6.76% কমবে, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, দ্য রেশিও অফ দ্য লেন্থস অফ টু করেসপন্ডিং সাইডস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি? ধরো দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ সিমিলার, মানে আমি কি বলতে পারি? ধরো এবিসি একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে নাম ধরি PQR, এই দুটো ত্রিভুজ আছে, এরা পরস্পর সিমিলার। আচ্ছা, সিমিলারের চিহ্ন হচ্ছে এইটা, তাহলে লিখবো হচ্ছে ত্রিভুজ এবিসি সিমিলার, এরকম করে চিহ্ন দেয় ত্রিভুজ PQR। এটা মানে কি? এটা মানে এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এবিসি আর PQR এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, মানে এবি বাই এবির সাথে পিকিউ হবে, তার মানে এবি বাই পিকিউ সমান সমান কি হবে? এক্ষেত্রে বিসি বাই বিসির অনুরূপ বাহু কি? কিউআর, মানে বিসি বাই কিউআর, এটা সমান সমান কি হবে? এসি বাই এসির অনুরূপ বাহু হচ্ছে পিআর, এসি বাই পিআর। তা এই অনুপাতগুলো সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার এদের সিমিলার ট্রায়াঙ্গেলের বাহুগুলোর অনুপাত বলেছে কত? 15:14। তাহলে তাদের এরিয়ার অনুপাত দেখো, বাহুর অনুপাত বলে দিলে এরিয়ার অনুপাত কি হয়? এদের স্কোয়ার হয়। এরিয়ার অনুপাত তাহলে কি হবে? 15² = 14²। 15² করলে কত? 225, 14² করলে 196, মানে অপশন সি হবে। আর যদি এরিয়ার অনুপাত বলে দেয়, তাহলে বাহুর অনুপাত কি হতো? রুট করতে হতো। বাহুর অনুপাত বলে দিলে এরিয়ার অনুপাত বের করতে গেলে স্কোয়ার করতে হবে, আর এরিয়ার অনুপাত বলে দিলে বাহুর অনুপাত বের করতে গেলে রুট করতে হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির থেকে
250% বেশি। আচ্ছা, কোণগুলো কার থেকে বেশি? অন্তঃকোণগুলোর সমষ্টি বহিঃ কোণগুলির সমষ্টির থেকে 250% বেশি। আমি ধরছি বহিঃ কোণগুলির সমষ্টি হচ্ছে x, এই 100 ধরি, হ্যাঁ। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? অন্তঃকোণগুলির সমষ্টি কত? 100 থেকে আরো 250% বেশি, মানে 100 থেকে আরো 100 যদি হয় বহিঃকোণগুলোর সমষ্টি, তার থেকে অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে আরো 250 বেশি, মানে অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? 100 যোগ 250 মানে কত হলো? 350। তাহলে যদি আমি বহিঃকোণের সমষ্টি আর অন্তঃকোণের সমষ্টির অনুপাত বার করি, সেটা কি হবে? বহিঃকোণের সমষ্টি ইস্টু যদি অন্তঃকোণের সমষ্টি, এটার অনুপাত বার করি, তাহলে তার অনুপাতটা কত হবে? 100:350, মানে কত হচ্ছে? 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে করলে 2:7, তার মানে অনুপাত কি হচ্ছে? 2:7। তার মানে কি? তার মানে যদি বহিঃকোণ 2x হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? 7। আচ্ছা, x এখানে দিয়ে দিচ্ছি, x ধরবো না। তার মানে বহিঃকোণ যদি 2a হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? 7a। মানে প্রত্যেকটা বহিঃকোণ যদি 2a হয়, তাহলে প্রত্যেকটা অন্তঃকোণ হবে 7a। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আমরা কি জানি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত? অন্তঃকোণ যোগ বহিঃকোণ সমান সমান 180 ডিগ্রি। অন্তঃকোণ যোগ বহিঃকোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অন্তঃকোণ বহিঃকোণ পেয়েছি 2a, অন্তঃকোণ পেয়েছি 7a, এই দুটো যোগ করলে কত হয়? 2a + 7a, সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 9a সমান সমান 180 ডিগ্রি, মানে a সমান সমান কত হবে? এটা হবে 180/9 করলে হয় কত? 20 ডিগ্রি। তার মানে এর মান পেলাম 20 ডিগ্রি। তার মানে অন্তঃকোণ কত হবে? 2 গুণ a মানে কত? 2 গুণ a হচ্ছে 40, অন্তঃকোণ না, 2 এটা হচ্ছে বহিঃকোণ, তাহলে বহিঃকোণের মান কত হবে? 2 গুণ 20 ডিগ্রি মানে 40 ডিগ্রি। আর অন্তঃকোণ কত? এটা বহিঃকোণ, আর অন্তঃকোণ কত হবে? 7 মানে 7 গুণ 20 ডিগ্রি, তার মানে কত? 140 ডিগ্রি। তার মানে প্রতিটি বহিঃকোণ হচ্ছে 40 ডিগ্রি, আর প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 140 ডিগ্রি। আচ্ছা, এখানে কি বলেছে? বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মান যদি x ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? তাহলে x ডিগ্রি মানে অন্তঃকোণ আমি কত পেলাম? প্রত্যেকটা 140 ডিগ্রি, তাহলে x এর মান কত হবে? 140 হবে, মানে অপশন এ হবে। তো অঙ্কটা ভালো অঙ্ক, এটা একটু দেখে নিন, ঠিক আছে? তারপরটা কি বলছে দেখো, যদি 450 টাকায় দ্রব্য ক্রয় করে 1/3 দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে বাকি দ্রব্য কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে? তাহলে দেখো কি বলছে, টোটাল দ্রব্য কিনেছে 450 টাকা, তার মধ্যে 1/3 দ্রব্য 10% ক্ষতিতে। তাহলে দেখো টোটালটার দাম 450, তাহলে এই 1/3 দ্রব্যের ক্রয় মূল্যটা কত হবে? 450 ইন্টু 1/3 হবে, কাটাকুটি করলে কত হয়? আচ্ছা, 150 হয় কাটাকুটি করলে। তাহলে এই 1/3 দ্রব্যের ক্রয় মূল্যটা হচ্ছে 150 টাকা, সেটা বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। ক্ষতি কত হয়েছে? 10%। তাহলে এই 1/3 দ্রব্যের বিক্রয় মূল্যটা কত হবে? 150 এর উপর 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু 10% ক্ষতি, যেহেতু তাহলে হবে 90/100। 0 0 0 0 কেটে গেল, তাহলে 15 গুণ 9 করলে কত? 135। তাহলে 1/3 বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমার বাকি থাকলো কত? টোটাল কিনেছিলাম 450 টাকা, তার মধ্যে 1/3 মানে 150 টাকার হয়ে গেল। বাকি অংশের ক্রয় মূল্য কত? 450 মাইনাস 150, মানে বাকি অংশের ক্রয় মূল্য সেটা কত? 300। আচ্ছা, আমাকে কি বলেছে? তাহলে বাকি দ্রব্য কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ। আচ্ছা, মোটের উপর 20% লাভ মানে মোট কত টাকার জিনিস কিনেছে? মোট ক্রয় মূল্য হচ্ছে 450, তাহলে লাভ হয়েছে কত মোটের উপর? মোটের উপর লাভ হয়েছে 20%, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য হবে তাহলে মোট ক্রয় মূল্য তার উপর 20% লাভে যে বিক্রয় মূল্য হবে সেটা, মানে 450 এর উপর 20% লাভে যে বিক্রয় মূল্য হবে সেটা, মানে 450 ইন্টু 20% লাভে বিক্রয় মূল্য কত? 120/100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, গুণ করলে কত হবে? 45 গুণ 12 করলে হয় 450 আর 90, মানে 540। তাহলে মোট বিক্রয় মূল্য কত? 540। আমার 1/3 বিক্রি করেছে 135 দিয়ে, তাহলে বাকি যেই 300 টাকা ক্রয় মূল্যের যে জিনিসটা পড়ে রয়েছে, সেই জিনিসটাকে কত দিয়ে বেচতে হবে? টোটাল হচ্ছে 540, তার মধ্যে বিক্রি হয়েছে 135 এর, তাহলে বাকিটুকুর বিক্রয় মূল্য কত? বাকি বিক্রয় মূল্য কত হবে? 540 মাইনাস 135 করলে কত হয়? করলে হবে 405। তাহলে দেখো, তাহলে যেই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, সেটা বিক্রি করতে হবে আমাকে 405 টাকা, তবেই মোটের উপর 20% লাভ হবে। তাহলে 300 কিনে 405 বেচতে হবে। তাহলে এক্ষেত্রে বাকি জিনিসটাতে লাভ কত হচ্ছে? 450 মাইনাস 300, মানে কত? 105 টাকা। কতর উপর? যত টাকা ক্রয় মূল্য ততর উপর, মানে বাকি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 300, 300-র উপর লাভ হচ্ছে 105 টাকা। তাহলে লাভের হার কত? লাভের হার সমান সমান যত লাভ মানে 105 ডিভাইডেড বাই ক্রয় মূল্য যত, ওইটুকুর ক্রয় মূল্য হচ্ছে 300 ইন্টু 100%। আচ্ছা, এটা কাটলে হবে 3 দিয়ে 105 কে কাটলে হয় 35।
মানে লাভের হার কত হবে? লাভের হার হবে 35%, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মান। তাহলে এটা দ্বিঘাত সমীকরণটা আমি সমাধান করি, তবেই যে সমাধান করে x এর যে এখানে m দিয়েছে, m এর যে মান দুটো পাবো সেটাই হবে বীজদ্বয়ের মান। তাহলে 5m² প্লাস 18m যোগ 16, তো 5 আর 16 কে যদি গুণ করি তাহলে কত হয়? 80 হয়। 80 মানে কি, 80 কে ভেঙে আমাকে 18 আনতে হবে। 80 কে দেখো 10 গুণ 8 করলে 80 হয়, তাহলে 10 আর 8 এর যোগ করলে 18 হয়, তার মানে 18 মানে আমি লিখবো 10 আর 10 এর যোগ, 10 আর 8 এর যোগ। তাহলে 5m² প্লাস 18m কে আমি 18 এর জায়গায় কি লিখবো? 10 যোগ 8, তো m প্লাস 16 সমান সমান 0। তাহলে 5m² প্লাস যদি m দিয়ে গুণ করে দিই তাহলে 10m প্লাস 8m প্লাস 16 ইজিক্যাল টু 0। এবার কমন নেবো, প্রথম দুটোর থেকে কত কমন যায়? 5m কমন যায়, 5m কমন হলে m প্লাস 2 পড়ে থাকে, প্লাস এই দুটোর থেকে কত কমন যায়? 8 কমন যায়, পড়ে থাকে কত? m প্লাস 2। তাহলে এই দুটোর থেকে দেখো m প্লাস 2 কমন যায়, m প্লাস 2 কমন নিলে কত পড়ে থাকে? 5m প্লাস 8 ইজিক্যাল টু 0। তো যখন দুটো সংখ্যার গুণফল 0 হয় কোন সমীকরণে, তখন প্রত্যেকে এই গুণফল দুটো প্রত্যেকে আলাদা করে 0 হবে। তার মানে m প্লাস 2 ইজিক্যাল টু 0 হবে, 5m প্লাস 8 ইজিক্যাল টু 0 হবে। তাহলে m প্লাস 2 ইজিক্যাল টু যদি 0 হয়, m এর মান কত হবে? -2। আর 5m প্লাস 8 ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে 5m সমান সমান হবে -8 আর m সমান সমান হবে -8/5। তাহলে m এর দুটো মান বেরোলো, একটা -2 একটা -8/5, এই দুটোই হচ্ছে ওর বীজ, মানে -2 আর -8/5। দেখো অপশন ডি তে এই দুটো অপশন আছে, তার মানে অপশন ডি হবে। তারপর কি বলছো দেখো, 3 প্লাস tan স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 মাইনাস এটার মান। আচ্ছা, tan কে আমি সবগুলোকে না sin cos এ ভাঙবো, তাহলে কি লিখতে পারি? 3 প্লাস tan স্কয়ার 5 কে আমি কি লিখতে পারি? tan মানে sin বাই cos, মানে হবে sin স্কয়ার 5 বাই cos স্কয়ার 5। আবার cot হচ্ছে কি ঠিক তার উল্টোটা, মানে cos বাই sin, মানে হবে কি cos স্কয়ার 5 বাই sin স্কয়ার 5 মাইনাস sec স্কয়ার ইনটু cos স্কয়ার, মানে কি sec মানে হচ্ছে 1 বাই cos, মানে cos স্কয়ার 5, আর cosec মানে হচ্ছে 1 বাই sin, মানে নিচে sin স্কয়ার 5। আচ্ছা, এই সবগুলো যদি আমি লসাগু করি, নিচে কি আসে দেখো? sin স্কয়ার 5 cos স্কয়ার 5 লসাগু হয়, তাহলে লিখি sin স্কয়ার 5 ইনটু cos স্কয়ার 5। তাহলে প্রথমে কি আসে? 3 দিয়ে এটাকে গুণ করলে কত? 3 sin স্কয়ার 5 ইনটু cos স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 আছে, তাহলে sin স্কয়ার 5 কে sin স্কয়ার 5 দিয়ে গুণ করতে হবে, মানে হবে কত? sin টু দি পাওয়ার 4 5 প্লাস এখানে sin স্কয়ার 5 আছে, মানে cos স্কয়ার 5 cos স্কয়ার 5 গুণ করলে হবে cos টু দি পাওয়ার 4 5 মাইনাস এখানে 1 হবে। তাহলে দেখো sin 4 5 কে যদি আমি আগে লিখি, আমি কি লিখতে পারি? sin স্কয়ার 5 তার হোল স্কয়ার প্লাস cos 4 5 কে আমি কি লিখতে পারি? cos স্কয়ার 5 তার হোল স্কয়ার। আর 3 sin স্কয়ার 5 cos স্কয়ার 5 টাকে আমি ফর্মুলায় ফেলার জন্য লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার 5 cos স্কয়ার 5 প্লাস sin স্কয়ার 5 cos স্কয়ার 5। এটা আমি লিখতে পারি, কেন লিখলাম? আমার ফর্মুলায় পড়বে ওই জন্য। আর লাস্টে -1 ছিল, -1 ডিভাইডেড বাই নিচে কি পড়ে থাকছে? sin স্কয়ার 5 ইনটু cos স্কয়ার 5। তাহলে দেখো এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই আকারে রয়েছে, তাহলে এই পুরোটার জায়গায় আমি কি লিখতে পারি? a প্লাস b তার হোল স্কয়ার, যেখানে এটা হচ্ছে sin স্কয়ার 5 বিটা হচ্ছে cos স্কয়ার 5, তাহলে আমি কি লিখবো? sin স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 তার হোল স্কয়ার। তারপরে কি রয়েছে? এইগুলো রয়েছে, মানে প্লাস sin স্কয়ার 5 cos স্কয়ার 5 মাইনাস 1 বাই sin স্কয়ার 5 cos স্কয়ার 5। sin স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 মানে আমি কি জানি? 1 জানি, তাহলে 1 স্কয়ার মানে কত? 1 ই হবে। তাহলে 1 স্কয়ার মাইনাস কি থাকছে? sin স্কয়ার 5 cos স্কয়ার, আচ্ছা মাইনাস না, এটা প্লাস ছিল, cos স্কয়ার 5 তারপরে -1 ডিভাইডেড বাই sin স্কয়ার 5 cos স্কয়ার 5। তাহলে 1 আর -1 দেখো কেটে যায়, তাহলে উপরে পড়ে থাকে sin স্কয়ার 5 cos স্কয়ার 5 বাই sin স্কয়ার 5 cos স্কয়ার 5, এটাও কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ইকুয়াল টু হবে 1, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, যদি x - 1 x 3 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4। দেখো এর জন্য আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা জানতে হবে। স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দুটো ফর্মুলা আছে, একটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। ব্যাস, এটা জানলে আমার হয়ে যাবে। তো আমি এবার এইটাকে টুকে যার মান বের করতে বলেছে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে প্রথমটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি স্কয়ার প্লাস b স্কয়ার আকারে রয়েছে, তার ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কয়ার, মানে a মানে হচ্ছে x স্কয়ার, b মানে হচ্ছে 1 x স্কয়ার। তাহলে আমি লিখতে পারি কি? a মানে x স্কয়ার প্লাস b মানে 1 x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2ab। 2 ইনটু a মানে কত? x স্কয়ার ইনটু b মানে কত? 1 x স্কয়ার। এটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকে দেখো? a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, কিন্তু আমার এখানে a মাইনাস b দিয়েছে। তা a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমি কোন ফর্মুলায় ফেলবো? আমি যে মাইনাসের ফর্মুলাটায় ফেলবো, কারণ আমি a মাইনাস b এর মান জানি। তো এইটাকে আমি কি লিখতে পারি?
x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এই পুরোটা হয়ে গেল। এটার আবার কি ছিল, স্কয়ার ছিল, এটা স্কয়ার দিয়ে দিই -2, তাহলে করলে কত, x মাইনাস 1/x এর মান আমি 3 বসিয়ে দিই, তাহলে করলে কত হয় 3 স্কয়ার যোগ x, x কেটে গেল, তাহলে যোগ 2, এটার আবার হোল স্কয়ার ছিল -2, তাহলে কত হয়, আহা 3 স্কয়ার যোগ 2 মানে 3 স্কয়ার করলে কত হয় 9 হয়, 9 যোগ 2 মানে 11, তাহলে হচ্ছে 11 স্কয়ার -2, তার মানে 11 স্কয়ার করলে কত 121 -2, তার মানে কত 119, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, x a স্কয়ারের সাথে সরল ভেদে আছে ও y y এর সাথে ও a y এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে একটু একটু করে করি। x বলেছে কি, x বলেছে a স্কয়ারের সাথে সরল ভেদে আছে, মানে আমি কি লিখতে পারি x ভ্যারিজেস a স্কয়ার, তাহলে ভ্যারিজেসটাকে তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি কি লিখতে পারি x ইজ ইকুয়াল টু k1 ধরছি, k1 স্কয়ার। তারপরে কি বলেছে a y এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে a ভ্যারিজেস y এর সাথে ব্যস্ত ভেদে থাকা মানে a ভ্যারিজেস 1/y, ভ্যারিজেসটাকে তুলতে হবে, তাহলে a সমান সমান কি হবে, ভ্যারিজেসটাকে তুলতে গেলে আমি আরেকটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, মানে k2 ইনটু 1/y। আচ্ছা এখানে দেখো এর মান আমি কি পেলাম, k2 ইনটু 1/y মানে কি k2/y, তাহলে এর মানটাই যে a সমান সমান যে k2/y পেলাম, এটা যদি আমি প্রথম সমীকরণে বসাই তাহলে কি বেরোয়, তাহলে x সমান সমান কি হবে k1 ইনটু a স্কয়ার ছিল, মানে k2/y তার হোল স্কয়ার, মানে x সমান সমান কি হবে k1 ইনটু k2 স্কয়ার ডিভাইডেড বাই y। আচ্ছা এবার কি বলে দিয়েছে দেখো, মানে x সমান সমান এটা, যখন y এর মান 6 তখন x এর মান 97, যখন y এর মান 6 আর x এর মান 97, তাহলে x এর জায়গায় 97 বসাই, সেটা সমান সমান k1 ইনটু k2 তার স্কয়ার ডিভাইডেড বাই y এর মান কত বলেছিল 97, তাহলে k1 ইনটু k2 তার স্কয়ার এর মান আমি কি পেলাম 97 ইনটু 97, মানে ঠিক লিখলাম কি, x এর মান 97 লিখলাম, আচ্ছা আর y এর মান কত ছিল, y এর মান তো 6 ছিল, আমি 97 লিখেছি, ভুল লিখেছি, তাহলে হবে কত 97 ইনটু 6। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, যখন y এর মান 2 তখন x এর মান কত, তাহলে দেখো আমি ফর্মুলাটা ছিল কোনটা, যে এইটা, মানে x সমান সমান কি ছিল k1 ইনটু k2 তার স্কয়ার, k1 ইনটু k2 তার স্কয়ার এর মান কত 97 গুণ 6, লিখি 97 গুণ 6 ডিভাইডেড বাই y এর মান কত, y এর মান বলে দিয়েছিল 2, তাহলে ডিভাইডেড বাই 2 হবে। আচ্ছা আচ্ছা এটা কি ঠিক হয়েছে, a স্কয়ার ছিল, a স্কয়ার মানে এখানে ভুল লেখা হয়েছে, এটা y স্কয়ার হতো, k1 k2 স্কয়ার বাই y স্কয়ার হতো, এখানে 6 হবে না, এটা হয়ে যাবে হচ্ছে y এর স্কয়ার করলে y এর মান কত বলেছিল 2 বলেছিল, তাহলে y স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 2 এর স্কয়ার, না প্রথম ক্ষেত্রে তো 2 বলেনি, প্রথম ক্ষেত্রে 6 বলেছিল, মানে এখানে হবে 36, তাহলে হবে 97 গুণ 36, তারপরেরটা কি হবে যখন y এর মান 2, তাহলে y এর মান 2 মানে x এর মান কত, x সমান সমান হচ্ছে k1 k2 মানে 97 গুণ 36 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে 4 হবে, 4 গুণ 36 কে কাটলে হয় 9, মানে x এর মান হবে 97 গুণ 9 মানে 7 নং 63, 3 হাতে 6, 9 নং 1 6 27 873, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে, যদি সে 960 টাকা খরচ করে তাহলে তার আয় কত টাকা। আচ্ছা আয় টোটালটা, আয় মানে হচ্ছে কত পার্সেন্ট, পার্সেন্ট ধরলে আমি 100% ধরতে পারি, আয় হচ্ছে 100%, সঞ্চয় করে কত 40%, সঞ্চয় যদি 40% করে তাহলে খরচ করে কত বাকিটা, আয় থেকে সঞ্চয় বাদ দিলেই খরচ বেরিয়ে যায়, মানে 100 মাইনাস 40% মানে 60%, তাহলে এই 60% কার সমান 960 এর সমান, তাহলে 60% ইজ ইকুয়াল টু 960, 1% মানে কত হবে, তাহলে 960 বাই 60, আমাকে বের করতে বলেছে কি তার আয় কত, তার আয় কত ধরেছিলাম আমি 100%, মানে 100% কত সেটাই আমাকে বের করতে হবে, তাহলে 100% সমান সমান কত হবে 960 বাই 60 ইন্টু 100 হবে, এই শূন্য শূন্য কাটলো 6 × 96 মানে 1600, তার মানে তার আয় কত 1600 টাকা, অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, ববিতে একটি নির্দিষ্ট দূরত্ব 11 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে এবং সেই দূরত্বের দ্বিগুণ দূরত্ব 44 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, সে তারপর তার শুরুর অবস্থানে একই পথে ফিরে আসে, যদি সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ 34 কিমি পার ঘন্টা হয় তাহলে ফিরে আসার সময় তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল। আচ্ছা কি বলছে দেখো, ববিতে একটি নির্দিষ্ট দূরত্ব 11 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তা আমি দূরত্বটা ধরছি x, তাহলে x কিমি দূরত্ব অতিক্রম করছে 11 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে x কিমি দূরত্ব যদি 11 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে তাহলে x কিমি যেতে সময় লাগছে কত, সময় সমান সমান কি দূরত্ব বাই গতিবেগ, মানে হবে কত x বাই 11 এত ঘন্টা। আচ্ছা তারপরে কি বলছে,
সেই দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে কতটা, x কিমি যদি প্রথমের দূরত্বটা হয়, দ্বিতীয় দূরত্বটা কত হবে, দ্বিগুণ মানে 2x। সেই দূরত্বটা যাচ্ছে কত, 44 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 2x কিমিটা যাচ্ছে 44 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে এক্ষেত্রে সময় কত লাগছে, দ্বিতীয় ক্ষেত্রে 2x কিমি অতিক্রম করতে সময় লাগবে কত, দূরত্ব বাই সময় মানে 2x ডিভাইড, আচ্ছা দূরত্ব বাই সময় বলছি, দূরত্ব বাই গতিবেগ মানে 2x বাই 44। এটা করলে কত হবে, 2 দিয়ে কাটলে x বাই 22 এত ঘন্টা। তাহলে সে মোট কতটা যাচ্ছে, প্রথমে x গেছিল তারপরে 2x, তার মানে মোট দূরত্ব কত, x প্লাস 2x মানে হবে 3x। এটা হচ্ছে মোট দূরত্ব। আর মোট সময় কত, প্রথমে সময় লেগেছিল হচ্ছে x বাই 11, পরে সময় লাগলো হচ্ছে x বাই 22, মোট সময় হচ্ছে এদের দুজনের যোগফল এত ঘন্টা। আমি যদি লসাগু করি কত হবে, 22 মানে 2 মানে 2x প্লাস x, তার মানে কত হচ্ছে 3x বাই 22 ঘন্টা। তাহলে যাওয়ার পথে গড় গতিবেগ কত, যাওয়ার পথে গড় গতিবেগ সমান সমান হবে মোট দূরত্ব বাই মোট সময় মানে 3x ডিভাইডেড বাই মোট সময় কত, 3x বাই 22 এত কিমি পার ঘন্টা। এটা হচ্ছে যাওয়ার সময় গড় গতিবেগ। তাহলে কত হয়, 3x আর 3x কাটবে মানে 22 কিমি পার ঘন্টা হয়ে যাবে। তাহলে যাওয়ার পথের গতিবেগ হচ্ছে 22 কিমি পার ঘন্টা। আচ্ছা আমাকে কি বলেছে, তাহলে ফিরে আসার সময় তার গতিবেগ কত কিমি পার ঘন্টা হবে, যাতে যাওয়া আর আসা মিলিয়ে গড় গতিবেগ হচ্ছে 34। আমি ধরছি ফিরে আসার, এটা হচ্ছে যাওয়ার গতিবেগ, হ্যাঁ যাওয়ার গতিবেগ হচ্ছে 22 কিমি, আমি ধরছি ফিরে আসার গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। ফিরে আসার গতিবেগ সমান সমান হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে যদি 22 কিমি পার ঘন্টা গতিবেগে যায় আর x কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সেক্ষেত্রে গড় গতিবেগ কি হবে, সেক্ষেত্রে গড় গতিবেগ হয় 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল মানে 22 ইন্টু x ডিভাইডেড বাই গতিবেগ দুটোর যোগফল মানে 22 যোগ x। এক্ষেত্রে গড় গতিবেগ কত বলে দিয়েছে, 34 বলে দিয়েছে, তার মানে এর মানটা কার সাথে সমান হবে, 34 এর সাথে সমান, মানে 2 ইন্টু 22 ইন্টু x ডিভাইডেড বাই 22 প্লাস x, এটা সমান সমান কি হবে, 34 হবে। আচ্ছা 2 আর 34 কে যদি কাটি তাহলে কত হয়, 17 হয়, আর তো কিছু কাটবে না, কোনাকুনি গুণ করি, 22 এর x গুণ করলে 22x সমান সমান 17 গুণ 22 যেরকম আছে এরকম রাখলাম যোগ 17x। x গুলোকে যদি বাপাশে আনি তাহলে কি হবে, 22x মাইনাস 17x হবে মানে 5x সমান সমান হচ্ছে 17 গুণ 22। x এর মান কত হবে, 17 গুণ 22 ডিভাইডেড বাই 5। আচ্ছা আমি যদি উপর নিচকে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, কারণ কারণ নিচে 10 আনার জন্য। তাহলে কত হবে এক্ষেত্রে উপরে, তাহলে 17 গুণ 44 হবে। 17 গুণ 44 কে একবারে গুণ করে দিই, 44 গুণ 17 করলে কত, 4 7 28 8 হাতে 2, 4 7 28 2 30 গুণ 4 কে 4 4 কে 4 মানে 8 4 4 3 7 মানে 748 ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ভাগ করলে কি হয়, পয়েন্ট এক ঘর বাদিকে সরে যায় মানে হবে 74.8 এত কিমি পার ঘন্টা, মানে ফিরে আসার সময় তার গতিবেগ ছিল 74.8 কিমি পার ঘন্টা, অপশন সি। তারপর কি বলছে দেখো, যদি 30 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 160 ঘন সেমি হয় তাহলে শঙ্কুটির ভূমির ব্যাস কত সেমি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তন সমান সমান হচ্ছে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে আরটা কি, আর সমান সমান হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা। এখানে দেখো তাহলে শঙ্কুর আয়তন কত, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান বলে দেয় না, আর এর মানটা আমাকে বের করতে হবে, ইন্টু এইচ, এইচ বলে দিয়েছে উচ্চতা কত 30 সেমি, ইন্টু 30 সমান সমান কত, শঙ্কুর আয়তন কত 160 পাই, 160 পাই, পাই পাই কেটে গেল, এই শূন্য কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান সমান 16, 4 এর মান কত হবে, √16 মানে কত, আর এর মান হলো 4, তার মানে আরটা কি ছিল, একটা ভূমির ব্যাসার্ধ ছিল, তাহলে ভূমির ব্যাসার্ধ পেলাম হচ্ছে 4 সেমি, আমাকে বের করতে বলেছে কি ভূমির ব্যাস, তাহলে ব্যাসার্ধকে ডবল করে দিলেই ব্যাস বেরিয়ে যাবে, তাহলে ভূমির ব্যাস কত, 4 গুণ 2 মানে 8 সেমি, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, একজন ব্যক্তি প্রতিটি জামা 550 টাকা দরে 8টি জামা কিনেছে, প্রতিটি প্যান্ট 1000 টাকা দরে 10টি প্যান্ট কিনেছে এবং প্রতি জোড়া জুতো 850 টাকা দরে 12 জোড়া জুতো কিনেছে, তার দ্রব্যপ্রতি গড় খরচ কত টাকা হয়েছে। আচ্ছা তাহলে গড় খরচ বের করতে গেলে আমাকে মোট খরচ বের করতে হবে, সেটা ডিভাইডেড বাই যতগুলো দ্রব্য কিনেছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট খরচ কত, 550 টাকা দরের 8টি জামা কিনেছে, তাহলে মোট খরচ কত হয়েছে, 550 ইন্টু 8 যোগ 1000 টাকা দরের 10টি প্যান্ট কিনেছে, মোট খরচ কত, 1000 গুণ 10 যোগ প্রতি জোড়া জুতো 850 টাকা দরে 12 জোড়া জুতো কিনেছে, মানে মোট খরচ কত, 850 ইন্টু 12 ডিভাইডেড বাই টোটাল কতগুলো কিনেছে, 8টা জামা কিনেছে, 10টা প্যান্ট কিনেছে আর 12টা জোড়া জুতো কিনেছে, তাহলে মোট কতগুলো আইটেম হলো, 8 যোগ 10 যোগ 12, 8 যোগ 10 যোগ 12, এর উপরে যদি আমি গুণ করে কত হয়, 8 0 0 5 8 40 0 হাতে 4, 5 8 40 আর 4 44 যোগ 10,000, 10 এর পরে 3টে শূন্য যোগ, যদি 12 দিয়ে গুণ করি 5 12 60 শূন্য হাতে 6, 8 12
96 আছে 102, তারপর একটা শূন্য, ডিভাইডেড বাই 8 আর 10 যোগ করলে 18, 18 12 যোগ করলে 30। এবার যদি এদের যোগ করি তাহলে কত হচ্ছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, আচ্ছা দুটো শূন্য সবার মধ্যেই আছে, তাহলে দুটো শূন্য বসবে। তারপরে দেখো 2, এখানে একটা 2, 2 আর 4 হবে 6, তারপরে দেখো 0 0 4 মানে 4, তারপরে 1 1 আর 1 2, ডিভাইডেড বাই 30, 0 0 কেটে গেল, 3 দিয়ে এটাকে কাটলে হবে 8 2 0, 820। তাহলে দ্রব্যপ্রতি গড় খরচ কত টাকা, 820 টাকা, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, এ বি ও সি এর গড় ওজন 45 কেজি। যদি এ ও বি এর গড় ওজন 40 কেজি হয় এবং বি ও সি এর গড় ওজন 42 কেজি হয়, তাহলে বি এর ওজন কত কেজি? তাহলে দেখো এ বি আর সি এর গড় ওজন বলেছে, তাহলে আমি এখান থেকে এদের সমষ্টি বার করতে পারি। মানে এ বি আর সি এই তিনজনের গড় বলেছে 45, তাহলে এই তিনজনের ওজনের সমষ্টি কত হবে, এটা বি। হ্যাঁ, 45 গুণ 3 মানে কত, 135 কেজি। তারপরে কি এ আর বি এর গড় বলেছে 40, তাহলে এ আর বি এর ওজনের সমষ্টি কত হবে, দুজনের গড় 40 হলে দুজনের সমষ্টি কত, 40 গুণ 2 মানে 80 কেজি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর ওজন, এদের তিনজনের ওজন থেকে আমি যদি এ আর বি এর ওজনকে বাদ দিই তবে সি এর ওজন পেয়ে যাবো। তাহলে সি এর ওজন হবে কত, তিনজনের ওজনের সমষ্টি মানে 135, মাইনাস যদি এ আর বি এর ওজনের সমষ্টি মানে 80 বাদ দিই তবেই পেয়ে যাবো, মানে 135 মাইনাস 80 করলে কত হয়, 55। তাহলে সি এর ওজন পেলাম 55। আবার কি বলেছে, বি ও সি এর গড় ওজন 42, তাহলে বি আর সি এর ওজনের সমষ্টি কত হবে, দুজনের গড় যদি 42 হয় দুজনের সমষ্টি কত, 42 গুণ 2 মানে 84। আবার সি এর ওজন জানি 55, তাহলে বি আর সি এর ওজন থেকে আমি যদি সি এর ওজনটাকে বাদ দিতে হবে বি এর ওজন পাবো, তাহলে বি এর ওজন কত হবে 54, দুজনের আচ্ছা সরি 84 থেকে 55 বাদ দিতে হবে, বাদ দিলে কত হয়, বাদ দিলে হয় 29। তাহলে বি এর ওজন কত কেজি, 29 কেজি, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, রাকেশ ও শিবম বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5,000 টাকা ও 9,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে রেখেছে। যদি শিবম 3 বছর পরে রাকেশের থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? আচ্ছা দেখো, তারা একই সুদের হারে ব্যাংকে রেখেছে, কিন্তু শিবম কি বেশি টাকা পাচ্ছে, কারণ কি, কারণ শিবম রাকেশের থেকে বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে, রাকেশ রেখেছে 5,000, শিবম রেখেছে 9,000, তাহলে শিবম কত টাকা বেশি রেখেছে, 4,000 টাকা বেশি রেখেছে। এই 4,000 টাকারই 3 বছরের সুদ হচ্ছে 360 টাকা, মানে 4,000 টাকার, মানে এখানে মূলধনটা যদি আমি 4,000 ধরি, সময়টা ধরে 3 বছর বলে দিয়েছে, আর সুদের হার যদি 8% হয়, তাহলে এই 4,000 টাকা 3 বছরের সুদটা হচ্ছে যে 360 টাকাটা যে বেশি পাচ্ছে, সেটা হচ্ছে এই বেশি টাকাটা রাখার জন্য, মানে এই 4,000 টাকা বেশি রাখার জন্য তার 3 বছরের সুদটা পাচ্ছে অত। আমি ধরলাম সুদের হার হচ্ছে 8%, তাহলে সরল সুদের ফর্মুলা কি, পিটিআর বাই 100, যেখানে পি কত, পি হচ্ছে এক্ষেত্রে 4,000 ধরছি, ইন্টু টি এর মান 3 ইন্টু আর এর মান 8 ডিভাইডেড বাই 100 সমান সমান কত বলেছিল, কত টাকা বেশি পাচ্ছিল, 360, মানে এটা সমান 360 হবে। আচ্ছা দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে যায়, 360 এর একটা শূন্য, এই শূন্য কেটে যায়, 4 দিয়ে যদি 36 কে কাটে হয় 9, 3 দিয়ে যদি 9 কে কাটে হয় 3, তাহলে আর এর মান কত হলো 3, 3%, বার্ষিক সুদের হার 3%, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি গানের সরঞ্জামের আসল দাম হচ্ছে 8,000 টাকা, দাম প্রথমে 12% হ্রাস পেল এবং পরে 25% বৃদ্ধি পেল, তাহলে নতুন দাম কত টাকা হবে? আচ্ছা, প্রথমে দাম ছিল দেখো 8,000, তাহলে প্রথমে কি হলো 12% হ্রাস পেলো, তাহলে 8,000 থেকে 12% হ্রাস পেলো মানে হলো কত, এটা ইনটু উপরে হবে 100/12/100, মানে 100 মাইনাস এই 100 মাইনাস 12/100 মানে কত হয়, 88/100। তাহলে এটা প্রথমেই 12% কমার পর এটা হলো, তারপরে আবার কি 25% বৃদ্ধি, মানে যেইটা থাকলো তার থেকে আবার 25% বৃদ্ধি, মানে কত, উপরে বসবে 100 যোগ 25, নিচে 100, মানে 125/100, এটাই হচ্ছে নতুন দামটা। এবার যদি আমি শূন্যগুলো কাটি, একটা দুটো, এখান থেকে দুটো, আর একটা কাটবে। আচ্ছা 125 এর 100 কে যদি 5 দিয়ে কাটি হয় 5, এখানে হবে 4, 4 দিয়ে 88 কে কাটলে হয় 22, তাহলে কত হয়ে গেল, 22 গুণ 5 মানে হচ্ছে 110, 110 গুণ 88 মানে 880, তারপরে আর একটা শূন্য আছে মানে শূন্য, মানে 8,800 টাকা। তাহলে নতুন দাম কত হবে সরঞ্জামটি, 8,800 টাকা, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, এই তথ্যগুলির গড় কত, মানে কি, মানে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট দিয়েছে, মানে 91 জন স্টুডেন্ট 14 করে পেয়েছে, তারপরে 78 জন স্টুডেন্ট 26 করে পেয়েছে, 95 জন স্টুডেন্ট 44 করে পেয়েছে, 36 জন স্টুডেন্ট 61 করে পেয়েছে, আর 98 জন স্টুডেন্ট 84 করে পেয়েছে। তাহলে এদের গড় নাম্বার আমি কি করে বের করতে পারি, এদের গড় হবে দেখো, এদের টোটাল নাম্বারের সমষ্টি ডিভাইডেড বাই টোটাল। আমি কিভাবে করছি একটু দেখে নাও। তাহলে দেখো, তাহলে এদের যদি আমি মোট নাম্বার বার করি, মোট নাম্বার কত হবে, 14 জন পেয়েছে 91 করে, তাহলে 14 জনের মোট কত, ও সরি 91 জন পেয়েছে 14 করে, তাহলে 91 জনের মোট কত, 14 ইন্টু 91, যোগ 78 জন পেয়েছে 26 করে, তাহলে 78 জনের সমষ্টি কত, 78 গুণ 26, যোগ 95 জন পেয়েছে 44 করে, 95 জনের সমষ্টি কত, 95 ইন্টু 44, যোগ 36 জন পেয়েছে 61 করে, 36 জনের সমষ্টি কত,
36 গুণ 61 যোগ 98 জন পেয়েছে 84 করে, তাদের সমষ্টি কত? 98 ইন্টু 84। এটা বেরোলো মোট নাম্বার, এটাকে আবার ভাগ দিতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। টোটাল নাম্বার অফ স্টুডেন্টের যদি যোগ করি কত হবে? 91 যোগ 78 যোগ 95 যোগ 36 যোগ 98। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে গড়। এবার দেখো, এবার আমি যদি একটু এটা গুণ করতে গেলে প্রচুর টাইম লাগবে। এখানে যদি একটু অপশন গুলো খেয়াল করো, প্রত্যেকটা অপশনে দেখো এককের ঘরের অঙ্ক আলাদা, তাহলে এটা আমাকে একটু সহজ করে দেয়। আমি যদি গুণের খালি এককের ঘরের অঙ্কগুলো বের করে অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে দেখো 14 আর 91 এককের ঘরের গুলো যদি গুণ করি, 1 আর 4 গুণ করলে কত হয়? 4, তাহলে লিখলাম 4 যোগ 6 আর 8 এর এককের ঘরে গুণ করলে কত? 6 8 48, 48 এর কত বসে? 8 বসে এককের ঘরে, যোগ 4 5 কত? 20 মানে 0 বসবে, যোগ 36 এর 61 মানে 6 1 কে 6 মানে এককের ঘরে 6 বসবে, যোগ আর 4 8 32, 32 এর 2 বসবে। নিচেরও তাই এককের ঘরের অঙ্কগুলো আমি যোগ করি, নিচে কত? 8 আর 6 হয় 14, 14 আর 5 হয় 19, 19 আর 8 হয় 27, 27 এর 28, 28 এর মানে এককের ঘরে 8 বসবে। আচ্ছা, উপরের সবার যদি এককের ঘরে যোগ করি তাহলে এককের ঘরে কি বসবে? 4 আর 8 এ 12, 12 হচ্ছে 18, 18 দিয়ে 20 মানে 20 শূন্য বসবে আর নিচে 8 বসবে। তাহলে দেখো শূন্য মানে এখানে দেখো 400 বসতে পারে বা যা খুশি এখানে যে কোনো সংখ্যা বসতে পারে, নিচে 8 মানে তার আগে 2 4 8 হেনা তেনা এরকম কিছু আছে। তার মধ্যে কথা আমার এককের ঘরে উপরে আছে 0, নিচে আছে 8। তাহলে দেখো, তাহলে 8 দিয়ে এটাকে যদি পুরোপুরি কাটতে চাই, তার মানে 8 কে কত দিয়ে গুণ করলে উপরে 0 আসতে পারে? খালি 8 কে 5 দিয়ে গুণ করলেই উপরে 0 আসতে পারে। তার মানে এটাকে যদি আমি পুরোটা কেটে দিই, আমার এককের ঘরে কি আসবে? 5 আসবে, বা ভাগ করলে আমার ভাগফলের এককের ঘরে কি আসবে? 5 আসবে। তার মানে আমার যে অ্যান্সারটা বেরোবে তার এককের ঘরে কি থাকতে হবে? 5 থাকতে হবে। তার মানে একটা অপশনেই 5 আছে, মানে অপশন এ হবে, বাকিগুলো হবার কোনো চান্স নেই। তো এইটা এইভাবে করলে একটু তাড়াতাড়ি হতে পারে, বাকি করলে কিন্তু বহুত দেরি হবে। তারপরটা কি বলছে দেখো, এ দুটি স্টেশনের মধ্যে একটি রেলওয়ে ট্র্যাক 8 দিনে বসাতে পারে, বি সেই একই কাজটি 24 দিনে করতে পারে, আর সি এর সহযোগিতায় তারা একসাথে কাজটি 3 দিনে করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে করবে? দেখো, এ কাজটা করে কত দিনে? 8 দিনে। তাহলে এ কাজ করে 8 দিনে। তাহলে দেখো, এ 8 দিনে কাজটা করে মানে কি? এ 8 দিনে কাজটার এক অংশ করে, যদি আমি অংশ দিয়ে করি তাহলে এ 8 দিনে পুরো কাজটা মানে এক অংশ করে, তাহলে আমার কাজ হবে এ একদিনে কতটা করে। তাহলে এ যদি 8 দিনে এক অংশ করে, এ তাহলে একদিনে কতটা করবে? 1/8 অংশ করবে। একই রকম করে বি 24 দিনে কাজটা করছে, মানে বি 24 দিনে এক অংশ করছে, তাহলে বি একদিনে কতটা অংশ করে? 1/24 অংশ করে। আর সি এর সহযোগিতায় তারা একসাথে 3 দিনে কাজটা করতে পারে, মানে তিনজন মিলে, মানে এ বি আর সি মিলে 3 জন মিলে 3 দিনে কাজটা করছে, মানে 3 জন মিলে 3 দিনে এক অংশ করছে, তাহলে 3 জন মিলে একদিনে কতটা করবে? 3 দিনে যদি এক অংশ করে, একদিনে করবে 1/3 অংশ। তাহলে দেখো, এই এ বি সি এর 3 জনের একদিনে করছে 1/3 অংশ, আর এ আর বি একদিনে করছে 1/8 আর 1/24 করে। তা 3 জনের একদিনের অংশ থেকে, এ বি আর সি এর একদিনের অংশ থেকে আমি যদি এ আর বি এর অংশটা বাদ দিই, তবে দেখো সি এর একদিনের কাজ পড়ে থাকে। তাহলে সি এর একদিনের কাজ কি হবে? এ বি সি এর একদিনের কাজ মানে 1/3, এর থেকে আমি এর একদিনের কাজ বাদ দেবো মানে -1/8, মাইনাস এর থেকে আমি বি এর একদিনের কাজ বাদ দেবো মানে -1/24। তাহলে বেরোলো কি? সি এর একদিনের কাজ করলে কত হয়? লসাগু করলে হয় 24, 3 8 24 -3 -1 মানে 8 এর থেকে 3 দিলে 5, 5 এর থেকে 1 গেলে 6, 6/24 মানে হবে কত? 1/4। তার মানে সি 1/4 অংশ কাজ করে একদিনে। তাহলে আমাকে বের করতে হবে সি একা কাজটি কত দিনে করবে, মানে এক অংশ কাজ কত দিনে করবে? 4 দিনে করবে, মানে অপশন 4। তো অপশনে ভুল করলাম কিছু, 6/24 করেছে, এটা 4/24 হবে। 4/24 করলে হয় 6, মানে 1/6 অংশ। তাহলে 1/6 অংশ করে একদিনে, মানে এক অংশ করবে 6 দিনে, অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক, 17 স্কোয়ার করলে 289, তাহলে 289 গুণ 17, 7 9 63, 3 হাতে 6, 7 8 56, 6 62, 2 হাতে 6, 7 গুণে 14, 6 20 গুণ 9 1 9, 8 1 2 1 2, 3 9 2 11 1 হাতে 1, 8 1 9, 2 2 4 মানে 4 9 1 3, বিয়োগ 10 স্কোয়ার মানে 100, যোগ 26 বেতার মানে কাটাকুটি করলে হবে 2, 2 স্কোয়ার মানে 4, বিয়োগ 12, যোগ 20 গুণ 12 করলে 240। আচ্ছা, যোগ কোথায় কোথায় আছে? এটা আছে, এর সাথে 4 আছে, 240, 4 আর 240 মানে 244, তাহলে 4913 সাথে 244 যোগ আছে, করলে কত? 4 আর 3 7, 4 আর 5 9 11 1 হাতে 1, 4 আর 5, আর বিয়োগ কি কি আছে? 100 আর 12, 112 মানে 112 মানে -112 হবে, করলে কত? 5 4 0 5 মানে 5045 মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এত তথ্যগুলির বীজগাণিতিক গড় কত? তো এই তথ্যগুলোর সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেটা করলেই বীজগাণিতিক গড় বেরিয়ে যাবে, মানে তথ্যগুলির সমষ্টি কত। আচ্ছা, এটাও যদি আমি এককের ঘরের অঙ্ক ধরে করি
তাহলে এককের ঘরে কি থাকবে, এককের ঘরের গুলো যদি আমি যোগ করি তাহলে 4 আর 0 4 আর 4 8 8 আর 8 16, 16 টাকে 17, 17 সাথে 24, 24 আর 9 33, 33 সাথে 35, 35 আর 9 44, মানে 44 এর 4 এককের ঘরে 4 থাকবে। ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা সংখ্যা দিয়ে। তাহলে দেখো 9 রয়েছে, 9 কে কত দিয়ে গুণ করলে এককের ঘরে 4 থাকবে, দেখো একটা সংখ্যা দিয়ে 6 নং 54, মানে আমি যদি এটাকে কাটাকুটি করি বা ভাগ করি আমার এককের ঘরে কত থাকবে, 6 থাকবে, তবেই দেখো 6 নং 54 4 আসছে। তার মানে আমার বীজগণিতিক গড় কত হবে, একটা অপশনে দেখো এককের ঘরে 6 রয়েছে, মানে অপশন সি হবে 66। আর তা না, আর এটা এভাবে না বুঝতে পারলে এভাবে যোগ করে করে করবা, 79 যোগ 92 যোগ 39 যোগ 57 যোগ 91 যোগ 28 যোগ 74 যোগ 90 যোগ 44 ডিভাইডেড বাই 9, যোগ করে যেটা হবে দেখবে 66 হচ্ছে। তো আজকে ক্লাসে এই কটা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।